জি রিয়াদ আছো? রিয়াদ, তারেক, জান্নাত, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। আমাকে শোনা যাচ্ছে জান্নাত? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। শুনতে বা ইয়ে করতে অসুবিধা হচ্ছে না তো, না? রিয়াদ, কোনো প্রবলেম? ওয়ালাইকুম আসসালাম। আমি মোটামুটি 10টা 30-এই ক্লাস স্টার্ট করে দেবো আর কি। ওকে। সাউন্ড পারফেক্ট হলেই ভালো। তোমাদের সাথে তো অনেকেরই সাথে পরিচয় নাই। হ্যাঁ, শুধু কথাই হচ্ছে, পরিচয় হয়নি আসলে। কতজন জয়েন করছে রিয়াদ এই যাবত? আমি আর কিছুক্ষণ পরেই স্টার্ট করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রংপুর মেডিকেলে মাহফুজার কি জয়েন করছো? মাহফুজার। সিলেট থেকে তারেক। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা মোটামুটি 9:30টায় স্টার্ট করে দেব। এখন একটু ইনফর্মাল কথা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, মোটামুটি কি 9:30টায় শুরু করে দেবো? কি বলো রিয়াদ?
ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়েলকাম এভরিবডি। এই মুহূর্তে যারা আমার সাথে ফেসবুক লাইভে সংযুক্ত হচ্ছেন বা হয়েছেন, বা যারা আরও সামনের সময় মানে হবেন সংযুক্ত, প্লাস যারা হয়তো পরবর্তীতে ইউটিউবেও সংযুক্ত হবেন বা আমার এই কথাগুলো শুনবেন, আমি সবাইকেই আমার তরফ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আমি নিজের পরিচয়টা আগে দেই। আমি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সরওয়ার জাহান। আমি রংপুর মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো এই অ্যাক্সিস মেডিকেল স্কুল আসলে এটা আমার মানে আমি শুনছিলাম নাম, কিন্তু এত যে এটার ব্যাপ্তি, এবং আমার জানা মতে ইট ইজ দ্য লার্জেস্ট forum of medical students in Bangladesh I have ever seen. Really, I am astonished or surprised that a huge number of medical students are member of this forum. Really, I appreciate. এবং যারা এই অ্যাক্সিস মেডিকেল স্কুলের প্রতিষ্ঠার পিছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ যাবতও যারা এটাকে আপডেট বা আপগ্রেডিং করার জন্যে প্রাণান্ত চেষ্টা করতেছে, আমি প্রত্যেকেই সাধুবাদ জানাই। এবং আমি এই ফোরামের সাথে সংযুক্ত হতে পেরে, বা আমাকে যারা আজকে এই ফোরামে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি আমার বক্তব্যের আগে আসলে বর্তমান এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে যারা ফ্রন্টলাইন ফাইটার্স, বিশেষ করে আমাদের চিকিৎসক সমাজ, আমার সহকর্মী, আমার সিনিয়র টিচার, আমার জুনিয়র কলিগ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ যারা এই করোনা যুদ্ধে শহীদ হয়েছেন, এবং অন্যান্য ফ্রন্টলাইনার যারা আছেন, পুলিশ, সশস্ত্র বাহিনী, সংবাদকর্মী সহ আমাদের আত্মীয় স্বজন যারা এই করোনাতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। তবে আসলে এটাকে বক্তব্য বা লেকচার বলাটা আমি খুব একটা পছন্দ করতেছি না, এই জন্যেই যে আমি একজন ক্লিনিশিয়ান, আমি মেডিসিনের একজন সাধারণ ছাত্র বলতে পারেন। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে কিভাবে একটা পেশেন্ট আসলে তাকে আমি কিভাবে চিন্তা করি, কিভাবে অ্যাপ্রোচ করি, একটা পেশেন্টকে নিয়ে কিভাবে আমি হাউ টু প্রসিড অফ এ কমপ্লেইন অফ এ পেশেন্ট, আমি সেই জিনিসটাকেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ অফ সাম নলেজ, এক্সচেঞ্জ অফ সাম আইডিয়াস অ্যান্ড এক্সচেঞ্জ অফ সাম মাই থিঙ্কিংস। সো ইট ইজ নট এ লেকচার। তো আমরা মূল টপিকসে যাব, তার আগে বলি যে আসলে এখানে তাত্ত্বিক কথা বা থিওরিক্যাল কথাটা কম হবে। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি ক্লিনিক্যাল অ্যাপ্রোচটাকেই বেশি গুরুত্ব দিব। হাউ টু ডিল উইথ প্যাশেন্ট, হাউ টু প্রসিড এ প্যাশেন্ট প্রেজেন্টিং উইথ এনি প্রবলেম অর কমপ্লেইন। টুডেজ টপিক ইজ প্লুরাল এফিউশন, হাউ টু প্রসিড। প্লুরাল এফিউশন বিভিন্ন দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যত মেডিকেল কলেজ হাসপাতাল আছে, প্রতিদিন কমপক্ষে গড়ে 5 থেকে 7 জন, অথবা কোনো কোনো মেডিকেলে আসছে অনেক বেশি পেশেন্ট প্লুরাল এফিউশন নিয়ে ভর্তি হয়। আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টরস, মিড লেভেল ডক্টরস
ইভেন আমাদের ডেইলি প্র্যাকটিসেও আমরা প্রতিদিন প্লুরাল ইকুয়েশন প্রচুর ফেস করে থাকি। এটা শুধু যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না, বাস্তব জীবনেও একটা রোগীকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে প্লুরাল ইকুয়েশন একটা কমন ডিজিজ, কমন প্রবলেম। তো এইরকম একটা প্লুরাল ইকুয়েশন আসলে আসলে আমরা কিভাবে সামনের দিকে অ্যাডভান্স করব, সেটাই হলো আমার আজকের উপস্থাপনার মূল বিষয়। সো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড কলিগস, লেটস স্টার্ট প্লুরাল ইকুয়েশন, হাউ টু প্রসিড। একটা প্লুরাল ইকুয়েশন যেহেতু আমাদের ডায়াগনোসিস মানে করেই ফেলছে আগে, যে বলেই দিচ্ছি টপিকটা প্লুরাল ইকুয়েশন, তাহলে আমাকে আগেই চিন্তা করতে হবে যে আসলে এটা কি ইউনিল্যাটারাল প্লুরাল ইকুয়েশন নাকি বাইল্যাটারাল প্লুরাল ইকুয়েশন। যদি ইউনিল্যাটারাল হয় তাহলে আমার এক ধরনের চিন্তা হবে, বাইল্যাটারাল হলে আমার আর এক ধরনের চিন্তা হবে। আমি আগেই বলছি যে আমি এই থিওরিতে যাচ্ছি না, হোয়াট ইজ প্লুরাল ইকুয়েশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ প্লুরাল ইকুয়েশন, আমি এদিকে যাব না। আমি ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা নিয়েই বেশি কথা বলবো। তো ইউনিল্যাটারাল প্লুরাল ইকুয়েশন নিয়ে যখন একজন পেশেন্ট প্রেজেন্ট করে, আমরা সবসময় খেয়াল করতে হবে পেশেন্টের এজটা কীরকম, পেশেন্টের সেক্সটা কী, এবং পেশেন্টের কমপ্লেইনটা কী আসলে। তো ইউনিল্যাটারাল প্লুরাল ইকুয়েশন আমরা অন্তত জানি ফ্রম আওয়ার রিক্যাপসুলেশন যে বাংলাদেশের প্রেক্ষাপটে টিউবারক্লোসিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইটিওলজি, নিউমোনিয়া অথবা যেটাকে আমরা বলতে পারি প্যারানিউমোনিক ইফিউশন, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লিম্ফোমা, কানেকটিভ টিস্যু ডিজিজ, এবং আরও আসলে অনেক আছে। হ্যাঁ, অনেক আছে, যেমন হচ্ছে যে পালমোনারি ইনফ্রাকশন হতে পারে, মিক্স সিনড্রোম হতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সাবক্লিনিক অ্যাবসেস হতে পারে। মানে আসলে থিওরিক্যাল বললে তো অনেক কিছু বলা যায়, তাহলে আমরা কমনলি যেটা ফেস করি আমরা সেটা নিয়ে কথা বলবো। আর যদি এটা ইউনিল্যাটারাল না হয়ে বাইল্যাটারাল হয়, তাহলে সেখানেও কিছু চিন্তা করা যেতে পারে। যেমন ইউজুয়ালি বাইল্যাটারালগুলো ট্রানজিটিভ কজ হয় আর ইউনিল্যাটারালগুলো এক্সিকিউটিভ কজ হয়। আমরা সবাই জানি যে এক্সিকিউটিভে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে, ট্রানজিটিভে প্রোটিন লেভেলটা কম থাকে, একটা সার্টেন লেভেলের নিচে থাকে। বাইল্যাটারাল যখন হবে তখন আমরা কিছু জিনিস চিন্তা মাথায় রাখবো, যেমন সিরোসিস অফ লিভার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, নেফ্রোটিক সিনড্রোম, অথবা যেখানে প্রোটিন লস হয়, যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হতে পারে বা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমও হতে পারে। হোয়াট এভার মে বি দ্য ইটিওলজি, তাহলে ইট শুড ফার্স্ট উই থিঙ্ক হোয়েদার ইট ইজ ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। তো একটা পেশেন্ট যখন ইউনিল্যাটারাল প্লুরাল ইকুয়েশন নিয়ে প্রেজেন্ট করে, মোস্ট কমনলি আসলে ইউনিল্যাটারাল ইকুয়েশন নিয়েই বেশি প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ইকুয়েশনের কারণে পেশেন্টের কিছু প্রবলেম হবে, আবার ইকুয়েশনের যে ইটিওলজিক্যাল আছে তার সেখানেও কিছু কমপ্লেইন থাকবে, তাহলে আমাদেরকে সেদিকে তাকাইতে হবে। তাহলে ইকুয়েশনের কী কমপ্লেইন থাকতে পারে? একটা হতে পারে যে প্রায়ার টু ডেভেলপ ইফিউশন সেখানে একটা পেশেন্টের প্লুরাইটিক চেস্ট পেইন থাকতে পারে, বাট হোয়েন ইট ডেভেলপস ইফিউশন তখন আলটিমেটলি পেইনটা প্রায় সাবসাইড করে যায়। তাহলে একটা কমপ্লেইন থাকতে পারে, প্লুরাইটিক চেস্ট পেইন থাকতে পারে। আর একটা কী হতে পারে, পেশেন্ট মে কমপ্লেন হেভিনেস অফ দ্য চেস্ট। যদি আমি মনে করি যে রাইট সাইডে তার প্লুরাল ইফিউশন আছে, তাহলে সেই পেশেন্ট হয়তো বলতে পারে যে আমার ডান পাশের চেস্টটা বা বুকটা ভারী লাগতেছে, হেভিনেস লাগতেছে। আর যদি এটা বেশি অ্যাকুমুলেট হয়, মেসি প্লুরাল ইফিউশন হয়, তা সেক্ষেত্রে পেশেন্টের একটা কমপ্লেন থাকতে পারে শর্টনেস অফ ব্রেথ নিয়ে থাকতে পারে এই কমপ্লেনটা। ইউজুয়ালি এই কমপ্লেনগুলোই থাকে কিন্তু শুধু প্লুরাল ইফিউশনের কারণে। আর ইফিউশনের যে ইটিওলজি আছে, ব্যাকগ্রাউন্ড যে ইটিওলজি আছে, সেটা কমপ্লেন কিন্তু আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে, না হলে তো আমি ডায়াগনোসিসে পৌঁছতে পারবো না। উই আর ক্লিনিশিয়ান, আমাদের তো আগে ক্লিনিক্যালি জাজ করতে হবে। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে হিস্ট্রি এবং এক্সামিনেশন খুবই ইম্পর্ট্যান্ট। আমরা চাইলেই সমস্ত রোগীর সব কিছু ইনভেস্টিগেশন ধামাধাম করতে পারবো না, সেটা সম্ভব না, সবার পক্ষে সেটা সম্ভব না। আমাদের সবার কথাটাই মাথায় রেখেই এজন্যে আমাদের হিস্ট্রি এবং এক্সামিনেশনের উপর গুরুত্ব দিতে হবে। তো একটা প্লুরাল ইফিউশনের কারণ যদি আমরা টিউবারক্লোসিস মনে করি ইন দ্য কনটেক্সট ইন আওয়ার কান্ট্রি, বিশেষ করে যেহেতু আমাদের দেশে টিউবারক্লোসিস অনেক কমন, সেক্ষেত্রে আমরা টিউবারক্লোসিসকে আমরা সবাই জানি মোটামুটি, তারপরেও আমি কিছুটা হেল্প করতেছি উইথ রিক্যাপসুলেশন।
এই পেশেন্টগুলো সাধারণত কী থাকে, প্রলং পাইরেক্সিয়া নিয়ে থাকে, একটা ইরেগুলার ফিভারের হিস্ট্রি থাকে। হ্যাঁ, ক্লাসিক্যাল কিছু থাকতে পারে, যে হ্যাঁ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকতে পারে, আবার সেটা নাও থাকতে পারে। কারণ আমাদের তো সবাই আমরা নিজস্ব যখন জ্বর হয় তখন নিজের চিকিৎসাটা আগে করার চেষ্টা করি, নিজেরাই প্যারাসিটামল খাই, অ্যান্টিবায়োটিক খাই। এই জন্য জ্বরের অ্যাকচুয়াল প্যাটার্নটা কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না। তো একটা ইরেগুলার ফিভার, স্পেশালি যদি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, স্পেশালি যদি এটা কোনো অ্যান্টিবায়োটিকের রেসপন্স না করে, অনেক দিনের জন্য জ্বর থাকে, তাহলে একটা সাসপিশন থাকবে টিউবারক্লোসিসের। অন্য ডিজিজও হতে পারে, তবে আমরা এটাকে নিয়ে আগে গুরুত্ব দেব বেশি। আর কি হতে পারে, পেশেন্টের একটা কফ কমপ্লেন থাকতে পারে, পেশেন্টের ওয়েট লসের হিস্ট্রি থাকতে পারে, পেশেন্টের লস অফ অ্যাপেটাইট থাকতে পারে। এটা কিন্তু আমরা ইকুয়েশনের একটা, তো ডিউ ইকুয়েশন একটা কমপ্লেন থাকলো, আর একটা ইকুয়েশন ছাড়া আমাদের ইকুয়েশনের কারণ হিসাবে খুঁজতে গিয়ে তখন আমরা এই রোগীকে এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করব। আর একটা যেমন হয়, যদি পেশেন্টটা ইয়াং পেশেন্ট হয়, আবার ফিমেল পেশেন্ট হয়, তখন আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে তার কোনো কানেকটিভ ডিজিজ আছে কি না, সেটাও কিন্তু আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে। যেমন তার মাল্টিপল জয়েন্ট পেইন থাকতে পারে, সেটা আর্থালজিয়া হোক বা আর্থ্রাইটিস হোক। তারপরে তার রিকারেন্ট ওরাল আলসার থাকতে পারে, ফটোসেন্সিটিভ থাকতে পারে, মানে এসএলই লাইনে চিন্তা করতে হবে সোজা কথায়। তাহলে আমি কানেকটিভ ডিজিজ আইদার এসএলই অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও আমাকে মাথায় রেখে হিস্ট্রিটা নিতে হবে। ইফ দ্য পেশেন্ট ইজ ফিমেল or young patient, of course you should think about this connective tissue disease to the search the etiology of the effusion. লিম্ফোমার পেশেন্টগুলোও কিন্তু এভাবেই প্রেজেন্ট করে, প্রলং পাইরেক্সিয়া, ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট, কফ থাকতে পারে। যদি মেডিসিনাল ইনভলভমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস সবই থাকতে পারে, এবং নাইট সোর্সের একটা হিস্ট্রি থাকে। আর অনেক সময় অনেকেই বলে যে টিবির পেশেন্টের কন্ট্যাক্টের হিস্ট্রি থাকবে কি না। আসলে আমাদের বাংলাদেশে আমরা সবাই কিন্তু ইনফেক্টেড, সবার ইনফেকশন আর ডিজিজ কিন্তু আলাদা। আমাদের ইমিউনিটি ভালো থাকে বিধায় আমাদের ডিজিজগুলো প্রডিউসড হয় না, কিন্তু মোরাললেস উই আর অল আর ইনফেক্টেড উইথ টিবি বেসিক্যালি। তো যখন ইমিউনিটি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তখন এই টিবিতে তখন সারভাইভ করে এবং সে তখন অ্যাক্টিভিটি শো করে। সেক্ষেত্রে এই জন্যে যে কন্ট্যাক্টের হিস্ট্রি থাকতে হবে নট নেসেসারি। আমরা কিন্তু এখন হিস্ট্রিতেই আসি, তাহলে আমরা এটা একটা চিন্তা করতে পারি। এখন যদি পেশেন্টটা এমন হয় যে একটু মিডল এজ পেশেন্ট আর এল্ডারলি পেশেন্ট, পেশেন্ট ইজ স্মোকার, পেশেন্ট ইজ মেল, তখন যদি তার ইফিউশন ডেভেলপ করে, পেশেন্টের হয়তো অকেশনাল হেমোপ্টাইসিস আছে, কাশি আছে, এজেড পারসন, স্মোকার, তখন কিন্তু আমাদের মাথায় একটা থাকতে পারে যে হ্যাঁ মেবি ডিউ টু দ্য ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এই ইফিউশনটা মেবি ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। যদি এমন হয় যে পেশেন্টের একটা খুব শর্ট হিস্ট্রি বলছে, শর্ট হিস্ট্রি অফ হাই গ্রেড অফ ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, প্রোলাইটিক চেস্ট পেইন, প্রোলাইটিক চেস্ট পেইন আমরা কীভাবে বুঝবো যে এই পেশেন্টের, যদি আমরা ডিপ ইন্সপিরেশন নেই তাহলে পেশেন্ট ফিলিং পেইন, যদি কাশি দেয় বা স্নিজিং হয়, পেশেন্ট মে কমপ্লেন পেইন, ইভেন মুভমেন্ট অফ দ্য বডি মে প্রডিউস এক্সাজারবেটেড অফ দ্য পেইন। So, high grade of fever, short history of fever, high grade of fever with chills and rigor, with pruritic chest pain, এই ধরনের যদি হিস্ট্রি থাকে, কফ থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তাহলে এটা একটা নিউমোনিয়ার মতো চিন্তা করতে হবে। অবশ্যই আমরা তো বর্তমান তো এই নিউমোনিয়া নিয়ে আমরা অনেক কাহিনী দেখতেছি যে বাইলেটারাল নিউমোনিয়ান কমন, করোনা ভাইরাস, কোভিড-19 পেশেন্টগুলো খুব সাডেনলি খারাপ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি। তাহলে এটা একটা প্যারানিউমোনিক ইফিউশনও হতে পারে। এখন এই কারণ খুঁজতে গিয়ে আমাকে আরও দেখতে হবে যে এমনও তো হতে পারে যে পেশেন্টটা প্রেজেন্ট করছে বাইলেটারাল প্লুরাল ইফিউশন নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাকে খুঁজতে হবে যে পেশেন্টের সিরোসিস অফ লিভার আছে কি না। তাহলে সিরোসিস অফ লিভারের যে সমস্ত হিস্ট্রি থাকে, হয়তো তার একটা জন্ডিস হিস্ট্রি থাকতে পারে, তার কোনো আগে থেকে ক্রনিক হেপাটাইটিস থাকতে পারে, সেখান থেকে হয়তো তার এই সিএলডি বা সিরোসিস ডেভেলপ করছে। সিরোসিস ডেভেলপ করলে তখন তার অন্যান্য মানে কিছু সিমটমও থাকবে, যেমন জেনারেলাইজড বডি সোয়েলিং থাকতে পারে,
তার ইডিমা, অ্যানাসাকা, এটা সবই থাকতে পারে। পাশাপাশি তার বায়োলেটারাল প্লুরাল এফিউশনও হতে পারে। একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টেরও এই একই ঘটনা, এভাবে হিস্ট্রি নিতে হবে। সিএলডি এবং নেফ্রোটিক সিনড্রোম দুটোতেই একটু প্রোটিন কম। আসলে সিএলডিতে হলো সিনথেটিক ফাংশনটা ডিফেক্টিভ, আর নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে মেসিভ প্রোটিলিয়া, দুইখানি প্রোটিন লস হচ্ছে। আর যারা ম্যাল নিউট্রিশনের পেশেন্ট, খাইতে পায় না, অথবা ম্যাল অ্যাবজর্পশনের পেশেন্ট, খাওয়া ঠিক আছে বাট অ্যাবজর্পশন হয় না, ম্যাল অ্যাবজর্পশন, তাদেরও তো প্রোটিন লস হচ্ছে। তাহলে এটা হিস্ট্রিতে আসবে। একটা ম্যাল অ্যাবজর্পশনের পেশেন্ট স্ট্যাটোরিয়ার হিস্ট্রি দেবে ডেফিনেটলি। একটা ম্যাল নিউট্রিশনের পেশেন্ট, তার সোশিও ইকোনমিক কন্ডিশন, তার খাওয়ার স্ট্যাটাস সব কিছু তখন আমরা হিস্ট্রি নেব, তখন আমরা এটা বের করতে পারবো। তাহলে আমাকে তখন এইভাবে চিন্তা করতে হবে। আর যদি একটা হার্ট ফেলিওরের রোগী হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর তো সাডেন হবে না, নিশ্চয়ই তার আগে থেকে তার কোনো প্রি এক্সিস্টিং কোনো কার্ডিয়াক ইলনেস ছিল, হয়তোবা তার ভালভুলার হার্ট ডিজিজ ছিল, অথবা তার অন্য কোনো সমস্যা ছিল, অথবা তার আগে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ ছিল, সেখান থেকে আস্তে আস্তে তার রাইট হার্টকে ইনভলভ করছে, করার পরে তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত পেশেন্টগুলা যদি আমরা ওয়ার্ডে ঢুকি, যদি কখনো ওয়ার্ডে ঢোকার পরে আমরা একটা পেশেন্টকে দেখি যে একদম ফ্ল্যাট পজিশনে শুয়ে আছে, রিকাম্বেন্ট পজিশনে, কোনো উইদাউট এনি রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে আমরা চিন্তা করতে পারি ইট মে বি ডিউ টু দ্য নেফ্রোটিক সিনড্রোম, it may be due to the CLD or cirrhosis of liver, it may be protein energy malnutrition or malabsorption. But when a patient is in propped up position or in sitting position, having generalized body swelling, it may be due to congestive cardiac failure. হ্যাঁ, তাহলে কি সিএলডি পেশেন্টে কি শ্বাসকষ্ট হতে পারে না? হ্যাঁ পারে। কীভাবে পারে? তার যদি হিউজ বা টেন্স অ্যাসাইটিস থাকে এবং তার দুই পাশের ইকুয়েশনটা অনেক বেড়ে গেছে, তাহলে তার তো ঠিকভাবে লাংস এক্সপ্যান্ড করতে পারবে না, তাহলে সেই পেশেন্টও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। এজন্য আমাদের সব কিছু মাথায় রাখতে হবে আসলে। তাহলে আমরা এই সমস্ত পেশেন্টের আমাদেরকে হিস্ট্রির দিকে জোর দিতে হবে। প্রথমে আমরা ভাগ করে ফেলবো যেটা ইউনিল্যাটারাল কিনা। ইউনিল্যাটারাল হলে ইউনিল্যাটারাল রিলেটেড যে সমস্ত হিস্ট্রিগুলো আছে এটা আমরা জিজ্ঞাসা করব। বায়োল্যাটারাল হলে যে আমাদের লিভার কজ, রেনাল কজ, হার্ট কজ বা কোনো জিআইটি কজ আছে কিনা সেটাকে আমাদের সার্চ করতে হবে। তাহলে আমরা ইটিওলজিক্যাল যে হিস্ট্রিতে আছে এটা আমরা মোটামুটিভাবে কমপ্লিট করতে পারবো। এটা কিন্তু নিতে হবে, এভাবে নেওয়াটা শুধু পরীক্ষার জন্য না, আসলে বেসিক্যালি বাস্তব জীবনেও তো এটা আমাকে নিতে হবে। যখন আমরা ইন্ডিভিজুয়ালি যখন পেশেন্ট দেখবো তখন অবশ্যই আমাকে এভাবেই আগাইতে হবে। তারপর তার এই কমপ্লেনগুলো যখন আমরা পাবো, হিস্ট্রি যখন অ্যানালাইসিস করবো, সিমটমগুলো যখন অ্যানালাইসিস করবো, এর পরবর্তীতে আমাদের কাজ হবে টু এক্সামিন দ্য পেশেন্ট। Obviously, without examination, it is not will be completed to diagnosis of a patient, whatever may be the diagnosis. It is a mandatory to examine the patient. তাহলে আমরা তো জানি যে এই পেশেন্টটা ইফিউশন নিয়ে আসছে, কিন্তু আমরা তার আন্ডারলাইন ইটিওলজি সার্চ করার জন্যে তার ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করব। আমরা আসি প্রথমে জেনারেল ফিল্ড এক্সামিনেশনে আসি। তাহলে আমাকে দেখব পেশেন্টটার একটা হয়তো রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তাহলে পেশেন্ট মে বি ডিসনিক। তাহলে ডিসনিয়া থাকলে কী হইতে পারে, আর সাথে সাথে ট্যাকেপনিয়া হতে পারে, রেসপিরেটরি রেটটা বেড়ে দিতে পারে। আসলে একটা মেসিভ প্লুরাল ইফিউশন হলেই শুধু হয়, হয়তো মাইল্ড ইফিউশন আছে সেক্ষেত্রে নাও হতে পারে। তাহলে আমাদেরকে এটা খেয়াল করতে হবে জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের ডিসনিয়া আছে কিনা, সাথে তার ট্যাকেপনিয়া আছে কিনা দেখতে হবে। পেশেন্টে অ্যানিমিক কিনা, কারণ অ্যানিমিয়া তো অনেক কারণে হতে পারে, টিবি, লিম্ফোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, বিভিন্ন কারণে হতে পারে, বা যে কোনো ক্রনিক ইলনেসে হতে পারে, কানেক্টিভ ডিজিজেও হতে পারে। এই জন্য আমাকে সেটা দেখতে হবে অ্যানিমিয়াটা। সার্চ করতে হবে লিম নট, ভেরি ভাইটাল। কারণ এই যদি পেশেন্টের যদি জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথি হয়, এ পেশেন্ট প্রেজেন্টিং উইথ জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথি উইথ ইফিউশন, তাহলে আমাকে লিম্ফোমার কথা মাথায় রাখতে হবে, ডিসিমিনেটেড টিউবারক্লোসিসের কথা মাথায় রাখতে হবে। কিন্তু পেশেন্টটা যদি এমন হয় যে শুধু সুপ্রাক্লাভিকুলার রেজিওনে বা তার সার্ভাইকাল রেজিওনে লিম নোড আছে, পেশেন্টটা মিডিল এজ অর এল্ডারলি পেশেন্ট, তখন হয়তো আমাকে অন্য চিন্তা করতে হবে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কথা মাথায় রাখতে হবে। তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা খুঁজতে গেলে তখন তাকে আরও কিছু এভিডেন্স আমাকে দেখতে হবে, তার হাতের দিকে তাকাইতে হবে, সেখানে আমি নিকোটিন স্টেন্ট পেতে পারি,
ক্লাবিং পেতে পারি। ইভেন তার যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে অন্যান্য যে সাইনগুলো আছে উইথ প্যারানিউপ্লাস্টিক ফিচারগুলো আছে সেটাও পেতে পারি, যেমন এভিডেন্স অফ সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, হর্নার সিনড্রোম, ইভেন গাইনোকোমেশিয়া, এনগস ভেইন ইন দ্য আপার চেস্ট, নন পালসেটার নেক ভেইন, প্লেথোরিক ফেস। ইট ইজ দ্য অবজারভেশন, ইট ইজ দ্য এক্সামিনেশন। তাহলে আমাকে তখন গাইড করবে, আমি তখন ক্লিনিক্যাল বলতে পারবো, সাসপেক্ট করব যে হ্যাঁ এই পেশেন্টের হয়তো বা এই ইফিউশনটা ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। সব কিছু মেলেই আমরা তো হিস্ট্রি থেকে এক্সামিনেশনে আসছি। তাহলে একটা স্মোকার পেশেন্ট, মেল পেশেন্ট, মিডিল এজ আর এল্ডারলি পেশেন্ট, তার যদি এরকম ক্লাবিং থাকে, হাতে যদি নিকোটিন স্টেইন থাকে, তার যদি লিমনোড থাকে, তার যদি সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনে এভিডেন্স থাকে, বা গাইনোকোমেশিয়া থাকে, এনগস ভেইন থাকে চেস্টে, তখন আমরা একটা সাসপেক্ট করব যে হ্যাঁ এটা মে বি ডিউ টু দ্য ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ক্লিনিক্যালি। এরপরে যদি আমি দেখি যে আমার তো যেহেতু হিস্ট্রি নেওয়া আছে পেশেন্টের, যদি শর্ট হিস্ট্রি অফ ফিভার, হাই গ্রেড অফ ফিভার, সাধারণত নিউমোনিয়ার পেশেন্টগুলো খুব টক্সিক থাকে, অনেক টক্সিক হয়, পেশেন্টকে দেখলেই বোঝা যায় যে পেশেন্ট ইজ ভেরি মাচ টক্সিক, পেশেন্ট হ্যাভিং রেসপিরেটরি রেটটা অনেক বেশি, পেশেন্টের ডিসনিক হচ্ছে, চেস্ট পেইন আছে, সেক্ষেত্রে তখন আমাদের একটা ক্লিনিক্যাল সাসপিশন হবে, মানে এটা জাস্ট টু ডু দ্য জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, তখন আমাদের একটা সাসপিশন হবে মেবি ডিউ টু নিউমোনিয়া এই ইফিউশনটা হতে পারে। আর যদি আমাদের বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হয় তা সেক্ষেত্রে আমরা কী পাবো? সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কেল ইডেমা পাতে পারি, অ্যাসাইটিস পেতে পারি, আর কি পাবো? যেহেতু প্রোটিন কম, তাহলে প্রোটিন কমের জন্য তো আমাদের ইডিমা পাওয়া যাচ্ছে, তাহলে হাতেও কিন্তু লিউকোনাইকা পাওয়া যেতে পারে, লিউকোনাইকাও পাওয়া যেতে পারে। তার পেশেন্টের জন্ডিস থাকতে পারে, সিএলডি হলে গাইনোকোমেশিয়াও থাকতে পারে। আর আমরা যে কোনো অ্যানাসাকার পেশেন্টের তো বেড সাইডে আমরা ইউরিন টেস্ট করি, হিট কোয়াগুলেশন টেস্ট করি। যদি হিট কোয়াগুলেশন টেস্ট পজিটিভ হয় তাহলে ইট গোজ ইন ফেভার অফ নেফ্রোটিক সিনড্রোম, যদি এটা নেগেটিভ থাকে তখন আমরা অন্যান্য কজগুলো চিন্তা করি। আর যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার হয় তাহলে আমরা কী খুঁজবো? রেজ জেবিপি, টেন্ডার হেপাটোমেগালি, ডিপেন্ডেন্ট ইডিমা, মে বি প্রেজেন্ট উইথ অ্যাসাইটিস অলসো। তাহলে এটা আমাকে তখন এই গাইড করবে যে এই ইফিউশন ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এই ইফিউশন ডিউ টু সিএলডি। সিএলডি হলে তখন আমরা সিএলডি আরও স্টিগমাটাগুলো খুঁজতে পারবো, হাতে অনেক স্টিগমাটা আছে, তারপরে স্পাইডার আছে, গ্যানোকোমেশিয়া আছে, সব আমরা এটা সার্চ করবো আর কি, টু সি দ্য এভিডেন্স অফ সিএলডি। আচ্ছা, পেশেন্টটা যদি এমন হয় যে পেশেন্ট ম্যাল নিউট্রিশনের পেশেন্ট অথবা ম্যাল অ্যাবজর্পশনের পেশেন্ট, তা সেক্ষেত্রে আমরা কি পাবো? ক্লু পাবো ফিজিক্যালি? অবশ্যই পাবো, তার কারণ তার সমস্ত ডেফিসিয়েন্সি ফিচারগুলো পাবো, তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমাকে চেক করতে হবে। কী পাবো আমরা ডেফিসিয়েন্সি ফিচার? যদি আমি চোখে তাকাই তাহলে কী পাবো? অ্যানিমিয়া পাবো। আর একটু যদি নিচে আসি, টাঙে কী পাবো? দেয়ার মে বি গ্লোসাইটিস, দেয়ার মে বি রবিড টাং, দেয়ার মে বি স্মুথ টাং, দেয়ার মে বি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, দেয়ার মে বি টেলিওসিস। অল আর দ্য ডেফিসিয়েন্সি ফিচার ডিউ টু ম্যাল নিউট্রিশন আর ম্যাল অ্যাবজর্পশন। হাতেও থাকতে পারে, কয়লোনিকা থাকতে পারে, লিগোনাইকা থাকতে পারে, ইডিমা তো থাকবেই। স্কিনটা কেমন হবে? ম্যাল অ্যাবজর্পশন বা ম্যাল নিউট্রিশনের পেশেন্টের আনহেলদি হবে, ড্রাই হবে, স্কেলি হতে পারে, খসখসে স্কিন হবে। হেয়ারগুলো কেমন হবে? লাক্সারলেস, ব্রিটিল, স্পার্স। তাহলে ইট ইজ এ ফিচার্স অফ ম্যাল নিউট্রিশন ক্লিনিক্যালি। সেখান থেকে যদি আমাদের এই ইকুয়েশন ডেভেলপ করে তাহলে তখন আমি কারণ খুঁজে পাবো। তাহলে ইট উইল হেল্প ইউ by doing general physical examination. Now come to the systemic examination. Systemic examination যেহেতু এটা প্লুরাল ইফিউশনের পেশেন্ট, তাহলে আমাকে প্রথমেই এটা চেস্ট এক্সামিন করতে হবে। এই চেস্ট এক্সামিন করতে গিয়ে আমি সবসময় বলি আমাদের স্টুডেন্টদেরকে যে এটা কিন্তু পরীক্ষায় সেটা আন্ডার গ্রাজুয়েটেই হোক আর পোস্ট গ্রাজুয়েটেই হোক, অনেক সময় বলা হয় যে এক্সামিন দ্য চেস্ট। তখন আমি যদি পাল্টা এক্সামিনারকে কোশ্চেন করি যে স্যার সামনে থেকে করবো না পিছনে থেকে করবো, আসলে তা না। এক্সামিন দ্য চেস্ট মানে কি?
ইট ইনক্লুডস ফ্রন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক। তাহলে আমাকে দুটোই আমি স্টার্ট করব, তারপরে স্যার যদি মনে করেন আমাকে মাঝখানে থামা দিতে চান সেটা তাই দিবেন, তবে আই নেভার আস্ক দ্য টিচার অর এক্সামিনার যে ফ্রম হোয়ার আই শুড স্টার্ট। তাহলে এক্সামিন দ্য চেস্ট মিনস ফ্রন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক, বোথ সাইড। তাহলে আমি চেস্ট এক্সামিন করব। তাহলে একটা প্লুরাল ইভিশন যদি আমরা ইমেজিনারি ধরে নিই যে রাইট সাইডে তার প্লুরাল ইভিশন আছে, ধরে নিলাম মেসি প্লুরাল ইভিশন আছে, তাহলে হোয়াট এক্সামিনেশন ফাইন্ডিং অফ চেস্ট, এটা যে আমরা জানি কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এটা প্র্যাকটিস না করি, মেডিকেল সায়েন্সের এই সমস্ত টপিকসগুলো, বিশেষ করে ক্লিনিক্যাল যে টপিকসগুলো আছে, থিওরিক্যাল টপিকস তো মুখস্থ করতে হবে, কোনো নাই। ইকুয়েশনের কারণ কী, ইকুয়েশনের মেকানিজম কী, সেটা তো আলাদা। বাট আমি যদি এই ইকুয়েশনের যে বর্ণনাটা যেটা আছে, চেস্ট এক্সামিন করে যে আমাকে যে এক্সামিনের সামনে বলতে হবে, এখানে ভাইভাটাই তো আসল, শর্ট কেসগুলো তো আসল। এই জন্যে এটা আমাকে স্যারের সামনে যেহেতু বলতে হবে, সেটা প্র্যাকটিস থাকতে হবে, আগে থেকে প্র্যাকটিস করতে হবে এটা, সেটা পার্টনারের সাথে হোক, গ্রুপ ডিসকাশন করে হোক, যেভাবেই হোক না কেন। তাহলে যদি আমি ইমাজিনারি ধরেই নিই যে রাইট সাইডে মেসি প্লুরাল ইকুয়েশন আছে, তাহলে হাউ উইল ডিসক্রাইব। তাহলে আমরা একটা প্রথমে ইনস্পেকশন দেখব। ইনস্পেকশনে কী দেখতে পারি, যখন পেশেন্টকে আমরা হয়তো অ্যাজ এ হোল আমরা যে সমস্ত বলি যে চেস্টের ফাইন্ডিং, হয়তো তার সাইজ শেপ যা আছে সেটা বললাম, কোনো ডিফর্মিটি আছে কিনা বললাম, কিন্তু সেটা আসলে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে হবে পেশেন্টকে যখন আমরা লম্বা লম্বা শ্বাস নিতে বলবো এবং ছাড়বো, তাহলে দেখবো যে সেখানে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড আছে কিনা। রাইট সাইড ডেফিনেটলি সেখানে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে, এবং সেখানে ফুলনেস অফ দ্য চেস্টও থাকতে পারে রাইট সাইডে। আর কি হতে পারে, যেহেতু মেসিভ প্লুরাল ইকুয়েশন, তাহলে পেশেন্ট মে বি ডিসনিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাকেপনিক। ইট ইজ অলসো অ্যান অবজারভেশন। তুমি যখন রেসপিরেটরি সিস্টেম করবো আমরা, সেটাও আমরা তখন এইভাবেই বলবো। তাহলে চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড ইন দ্য রাইট সাইড, পেশেন্ট ইজ ডিসনিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাকেপনিক। ট্যাকেপনিক আমার রেসপিরেটরি রেট যত হয় সেভাবে বলে দিতে হবে। দেন আমরা কখনো এইভাবে মুখে উচ্চারণ করব না যে ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এটা আমার মনের মধ্যে থাকবে, বাট আমি এটা বলবো হচ্ছে জাস্ট টু ডিসক্রাইব, রানিং ডিসক্রিপশন দিতে হবে। তারপর বলবো যে ট্রাকিয়া শিফটেড টু দ্য লেফট সাইড, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট ইজ, যেটা মেপে পাওয়া যায় অথবা শিফটেড আছে সেভাবে বললেই হবে, ইন দ্য লেফট সাইড, অত নর্মাল পজিশন থেকে কত সেন্টিমিটার দূরে আছে সেভাবে বললেই হবে। সেক্স এক্সপান্সিবিলিটি ইজ রিডিউসড ইন দ্য রাইট সাইড। আমি তো রাইট সাইড, আমি তো রাইট সাইডে কথা বলতেছি, তাহলে আমার ট্রাকে শিফট থাকবে লেফট, অ্যাপেক্স বিটটাও শিফট থাকবে লেফটের দিকে, এবং চেস্ট মুভমেন্ট ইজ রেস্টেড ইন দ্য রাইট সাইড। চেস্ট এক্সপান্সিবিলিটি অলসো রিডিউসড ইন দ্য, বা চেস্ট মুভমেন্ট ইজ অলসো রিডিউসড ইন দ্য রাইট সাইড। দেন ভোকাল ফ্যামিটাস, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু দুই সাইডে আমাদের লাংস আছে, তাহলে দুই পাশে আমাকে বলতে হবে অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন সামনে, এবং অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন পিছনে হচ্ছে ডরসাল স্ক্যাপুলার অ্যান্ড প্যারাভার্টিব্রাল লাইন। তাহলে আমি যদি ফ্রন্ট থেকে বলতেছি, তাহলে এটা বলতে হবে যে ভোকাল ফ্যামিটাস ইজ রিডিউসড ইন দ্য রাইট সাইড ফ্রম দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড ডাউনওয়ার্ডস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন অ্যান্ড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড ডাউনওয়ার্ডস অ্যালং দ্য mid axillary line. Left side it is normal. Of course you should mention both sides of the lung. The vocal femurus is reduced in the right side from the second intercostal space and downwards along the mid clavicular line, and fourth intercostal space and downwards along the mid axillary line. আমি কিন্তু এটা ইমাজিনারি বলতেছি, এটা তো থার্ডে হতে পারে বা আরও নিচে হতে পারে, যেভাবে আমরা পাবো ক্লিনিক্যাল ফাইন্ডিংস সেভাবেই বলবো ভোকাল ফেমিনাস দেখার পরে। এরপরে আমি পারকাশন করে যেটা বলবো যে পারকাশন নোট ইজ ডাল, আসলে এখানে স্টোনি ডাল নাকি ইম্পেয়ার্ড ডাল এভাবে না বলে সিম্পল মাঝামাঝি থাকাই ভালো, যে জাস্ট ডাল কথা বললেই ভালো। স্যার যদি জিজ্ঞেস করে কখনো যে এটা কী ধরনের ডাল মনে হচ্ছে, সেখানে তুমি তাহলে বা আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ স্টোনি ডাল। আদারওয়াইজ আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে ডাল বললেই সবচেয়ে ভালো। যে পারকাশন নোট ইজ ডাল ইন দ্য রাইট সাইড ইন দ্য বিফোর মেনশন এরিয়া, কারণ আমি তো একবার এরিয়া মেনশন করেই ফেলছি during the examination of vocal femmitus. The percussion note is dull in the right side in the before mentioned area, left side it is normal. Breath sound is diminished in the right side in the before mentioned area,
left side is normal. Vocal resonance is also diminished in the right side. In the before mentioned area, left side is normal. There is no added sound. আর যদি added sound থাকে তাহলে বলতে হবে, মানে যেভাবে থাকে। আমি যেটা বলছি সেটাই যে একদম হবে তা না, আসলে এটা অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিংস, এটা জাস্ট প্র্যাকটিস করা আর কি। তখন হয়তো এখানে কিন্তু কিছু টেকনিক্যাল কোশ্চেন করা হয় পরীক্ষার সময়, বা জিজ্ঞাসা করা হয়, হয়তো পুরো চেস্ট আমি এক্সামিন করতে দিলাম না। আমি যদি বলি যে জাস্ট টু সি দ্য ভোকাল ফেমিটাস অ্যান্ড টু সি দ্য পজিশন অফ দ্য ট্রাকিয়া, তাহলে আমি পজিশন অফ দ্য ট্রাকিয়ারা দেখলাম লেফট সাইডে শিফট আছে, ভোকাল ফেমিটাস দেখলাম রাইট সাইডে রিডিউসড আছে। তাহলে আমি এই দুইটার করে কি আমি ডায়াগনোসিস করতে পারবো যে ইজ ইট প্লুরাল ইফিউশন? নো, ইজ ইট নট পসিবল। তাহলে তখন আমাকে, কারণ যদি এই দুইটা যদি ফাইন্ডিংস বলা হয় যে ভোকাল ফেমিটাস ইজ রিডিউসড ইন দ্য রাইট সাইড, ট্রাক ইজ শিফটেড টু দ্য রাইট সাইড, তাহলে দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্লুরাল ইফিউশন আর একটা হইতে পারে নিউমোথোরাক্স। তাহলে আনলেস ডুইং দ্য পারকাশন ই ক্যান নট সে। অনেক সময় এক্সামিনাররা এরকম ফ্র্যাকশন অফ কোশ্চেন থ্রো করে টু সি দ্য বোল্ডনেস অফ এ এক্সামিনি। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই, এটা জাস্ট প্র্যাকটিস থাকলেই হবে। অনেক সময় বলতে পারে যে অস্কাল দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, তাহলে আমি অস্কাল করলাম, অস্কাল করে দেখলাম যে হ্যাঁ বেস সাউন্ড ডিমিনিশ আছে এই পাশে, ভোকাল রেজোনেন্স ডিমিনিশ, নো অ্যাডেড সাউন্ড, লেফট সাইড ইজ নর্মাল। তো এটা মানেই তো আমি কিন্তু বলতে পারবো না যে দেয়ার ইজ এ প্লুরাল ইফিউশন, তাই না? দেয়ার মে বি প্লুরাল ইফিউশন, দেয়ার মে বি নিউমোথোরাক্স, দেয়ার মে বি অলসো কলাপস, দেয়ার মে বি অলসো ম্যাসলিশন, দেয়ার মে বি অলসো থিকেন প্লুরা। কলাপস বলতে সেন্ট্রাল কলাপস আর কি, যেটা বলা হয়। তাহলে অনেক কিছু থাকতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সুতরাং একটা পরীক্ষা করে কখনোই আমি কমপ্লিট ডায়াগনোসিস বলতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমাকে আরও কিছু চাইতে হবে, যে আমি চাই কিনা। এক্সামিনারটা খেয়াল করে যে স্টুডেন্ট বা এক্সামিনি সেটা চাচ্ছে কিনা, আসলে তার ডেপনেসটা দেখে, তার কনফিডেন্সটা দেখে। এটা ইট ইজ অনেক পার্ট অফ এক্সামিনেশন, এটাই দেখা হয়। তারপর এভাবে দেখে আমরা তখন মোটামুটি এই ফাইন্ডিংগুলো পেয়ে যাব। এবং যখন যদি ব্যাক থেকে দেখতে বলা হয়, আমরা ব্যাক থেকে ওইভাবে ডিসক্রাইব করব একই রকমভাবে। কিন্তু যেহেতু ব্যাক থেকে দেখেও আবার কনফার্ম করা যাবে না, সেক্ষেত্রে আমাকে তখন টু সি দ্য পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট না দেখলে কিন্তু আমার কমপ্লিট করা যাবে না। ব্যাক এক্সামিনেশনে অবশ্যই সামনের এই দুটো পয়েন্ট বলতেই হবে যে আই ওয়ান্ট টু সি দ্য পজিশন অফ দ্য ট্র্যাকিয়া অ্যান্ড পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। তাহলে আমি এটা কি কলাপস নাকি এটা অন্য কিছু, আমি তখন এটা মানে বের করতে পারবো। তাহলে এভাবে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আমি একটা তো জেনারেল দিয়ে শুরু করছি, তারপর সিস্টেমিকের মধ্যে আমি চেস্টে আমি এটা করলাম। আর কি আমার কিছু করার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি করতে পারবো? যে আমরা অনেকগুলো কারণ বলছি। যদি পেশেন্টের লিম্ফোমা হয়, তাহলে আমাকে তখন অ্যাবডোমেনটা দেখতে হবে যে সেখানে কোনো অর্গানোমেগালি আছে কিনা। যদি ডিসিমিটেড টিবি হয়, তাহলে সেখানে কোনো অর্গানোমেগালি আছে কিনা দেখতে হবে। তাহলে সেখানে অর্গানোমেগালি, বিশেষ করে হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি, আর অনলি স্প্লেনোমেগালি থাকতে পারে, মানে অর্গানোমেগালি দেখবো। এই জন্য আমি অ্যাবডোমেনটা এক্সামিন করবো টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি অফ প্লুরাল ইফিউশন। আমরা কিন্তু সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু প্লুরাল ইফিউশনের মধ্যে আছি। এই জন্যই কিন্তু আমরা অন্য কীভাবে এর কারণ ক্লিনিক্যালি আমরা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আর যদি হার্ট কজের কারণে হয় কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তাহলে তো আমি আগেই 3টে ডায়াগনোসিস বলে দিয়েছি যে সিমটম বা সাইন। একটা হলো রেইজ জেবিপি, এনলার্জ টেন্ডার লিভার অ্যান্ড ডিপেন্ডেন্ট এডিমা। এবং অনেক সময় তার পেশেন্টে অ্যাসাইটিস থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে। এগুলো মানে দেখে আমরা তখন বলতে পারবো যে এটা যেটু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এই ইফিউশনটা। সিএলডির স্টিগমাটা দেখে তখন আমরা বলতে পারবো যে এটা সিএলডির জন্য। নেফ্রোটিক সিন্ড্রোমের হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ বেড সাইড যদি আমি হিট কোয়াগুলেশন টেস্ট করি, তাহলে আমরা বলতে পারবো। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা ম্যাল অ্যাবজর্পশনের যে হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ফাইন্ডিং অফ নিউট্রিশনাল স্ট্যাটাস যদি দেখি, তাহলে আমরা তখন এটা বলতে পারবো যে ইফিউশন কী কারণে হচ্ছে। আর যদি কানেকটিভ ডিজিজ থাকে বা আরও অন্য কোনো ডিজিজ, আরও অনেক কিছু আছে, যেমন মিক্স সিনড্রোমে হতে পারে, হাইপোথাইরিজমে হতে পারে। হাইপোথাইরিজমে আসলে ইফিউশন নিয়ে না যত না প্রেজেন্ট করে, তার চেয়ে অন্যান্য সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু যদি কখনো ইফিউশন হয়েই যায়, তাহলে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আর আমরা হাইপোথাইরিজমের ব্যাপারে মোটামুটি স্টুডেন্টরা আমরা দেখছি যে না, তারা বেশ ভালোই এটাকে মানে নলেজ রাখে, যে একটা ফিমেল পেশেন্ট ইনক্রিজিং ওয়েট, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়,
তখন মানে মোটামুটি কথা বলেই ডায়াগনোসিস করে ফেলতে পারে অনেকে। তাহলে আমরা যেহেতু এটা অত কমন কজ না ইকুয়েশনের, এই জন্য আমরা এটা নিয়ে কথা বলতে আর বেশি আগাচ্ছি না আর কি। তাহলে আমরা এইভাবে ফিজিক্যাল এক্সামিনেশন, সিস্টেমিক অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল এক্সামিনেশন করে আমরা কিন্তু একটা ধারণা করতে পারতেছি যে এটা এই কারণে ইকুয়েশনটা হতে পারে। তাহলে আমাকে তো পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হলো ইনভেস্টিগেশনে আসতে হবে। উইদাউট ডুইং ইনভেস্টিগেশন ইউ ক্যান নট কনফার্ম দ্য ডায়াগনোসিস। অনেক সময় একটা কথা জিজ্ঞাসা করা হয় পরীক্ষার সময় যে এটা যে প্লুরাল ইকুয়েশন তুমি বেড সাইডে 100% কীভাবে কনফার্ম করবা। তো অনেকেই অনেক কথা বলে, কেউ বলে যে চেস্ট এক্সরে করবো, কেউ বলে অমুক করবো, তবে কিন্তু বেড সাইডে তো সবসময় চেস্ট এক্সরে করা বা অনেক সময় অনেক জায়গায় আলট্রাসোনোগ্রাম করাও মানে সম্ভব হয় না। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারবো, আমার অ্যান্সার হবে যে টু অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড। আমি যদি একটা নিডিল দেই, সিরিঞ্জ দেই, যদি ফ্লুইড চলে আসে তাহলে ইট ইজ ডেফিনেটলি প্লুরাল ইকুয়েশন। তাহলে এটা আমাকে বলতে হবে যে হ্যাঁ বেড সাইড 100% কনফার্ম করতে গেলে আমাকে একটা তার ফ্লুইড অ্যাসপিরেশন করে দেখতে হবে। তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা প্লুরাল ইকুয়েশন। কারণ এইরকম ইকুয়েশনের মতো দেখতে কিন্তু অনেক সময় কলাপস হইতে পারে, অনেক সময় এক্সরে করেও কিন্তু বোঝা যায় না যে এটা কি ইকুয়েশন নাকি এটা কলাপস নাকি এটা অন্য কোনো কিছু। এমনভাবে কিছু এক্সরে দেখা যায়, দেখতে মনে হয় যে ইকুয়েশন, কিন্তু আবার নিডিল দিয়ে দেখা যায় যে না এটা ইকুয়েশন না, হয়তো একটা থিকেনিং হয়ে গেছে অথবা এটা অন্য কোনো কলাপস হয়ে গেছে, কলাপস আছে, কোনো কিছু আসে না। সেজন্য 100% কনফার্ম করতে গেলে অবশ্যই তাকে অ্যাসপিরেশন করে দেখতে হবে। তাহলে এখন আমরা এই পেশেন্টটার আমরা কিছু ইনভেস্টিগেশন করব, কিছু জেনারেল ইনভেস্টিগেশন করব বা রুটিন ইনভেস্টিগেশন করব, আর কিছু কনফার্মেটিভ বা ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন করব। তারা আমাদের রুটিন ইনভেস্টিগেশন সবসময় আমরা বলি যে ব্লাড ফর টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা আমরা করব। হ্যাঁ, পেরিফেরাল ব্লাড ফিল্মটা করতে পারি কখন, যদি আমি সাসপেক্ট করি যে এটা লিম্ফোমা হতে পারে, জেনারেসলি ম্যাডোপ্যাথি আছে, সেক্ষেত্রে আমি হয়তো সিবিসির পিবিএফটা করে ফেলতে পারি। আদারওয়াইজ সবসময় পিবিএফ করে পেশেন্টের এমনি এক্সট্রা লোড দেওয়ার কোনো দরকার নেই। সিবিসি উইল গিভ দ্য ইনফরমেশন। তাহলে আমরা এটা করতে পারি, একটা ব্লাড কাউন্ট করতে পারি। সেখানে তো নর্মালি আমরা এক্সপেক্ট করি ইএসআর ইজ রেজড, হিমোগ্লোবিন পার্সেন্টেজ মে বি রিডিউসড, এবং অন্যান্য কিছু কিছু ফিচার যেমন লিম্ফোসাইট কাউন্ট থাকতে পারে বেশি। সব সময় যে সব কিছু একদম 100% মিলে যাবে তা না, তবে আমার যেহেতু ক্লিনিক্যাল আইডিয়া আছে প্লাস কিছু ইনভেস্টিগেশন আছে আমাকে সাপোর্ট করবে, সেজন্য আমাকে কিছু কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আমি একটা ব্লাড কাউন্ট করে দেখব। আর একটা আমি স্বভাবতই একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে করে আমাকে দেখতে হবে। আমি জানি যে গতকাল একটা এক্সরে নিয়ে খুব চমৎকার ক্লাস হয়েছে এবং সবাই এটা খুব এনজয় করছে, আমি শুনেছি। তবে আমার মনে হয় যে এক্সরে নিয়ে বেশি বলার কিছু নাই। তারপরেও একটা চেস্ট এক্সরে যেহেতু এখন ভাইবা টেবিলও থাকে এবং প্লুরাল ইকুয়েশন যদি থাকে রাইট সাইডের, ধরো যে মেসি প্লুরাল ইকুয়েশনই আছে, এটা তো কালকে এক্সরেতে হয়তো বা দেখানো হয়েছে ওইভাবে, যে মানে একটা কমনলি যেটা থাকে একটা ইকুয়েশনের বর্ণনা যেভাবে দেওয়া হয় এক্সরেতে তো অবশ্যই জোনগুলো ভাগ করা হয় রেডিওলজিক্যালি, জোন আপার জোন, মিড জোন, লোয়ার জোন, এটা তো অবশ্যই ভালো করে শোনা মানে মানে সবাই জানেন এ ব্যাপারে, এটা আমি বিশ্বাস করি। তাহলে আমরা যদি একটা হিউজ প্লুরাল ডিভিশনের যদি এক্সরে এভিডেন্স দেখি, তাহলে সেটা যে বর্ণনা যে প্র্যাকটিস সেটাও কিন্তু করতে হবে, কারণ এখন পরীক্ষায় কিন্তু ভাইবা বোর্ডে এই এক্সরেটা থাকে। তাহলে দেয়ার ইজ এ ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি উইথ ক্রিসেন্টিক আপার মার্জিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা ক্রিসেন্টিক বা কার্ভিলেনিয়ার একটা লাইন থাকে। তাহলে দেয়ার ইজ এ ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি উইথ ক্রিসেন্টিক আপার মার্জিন occupying in the right side of the lung field, involving the whole of the mid and lower zone and part of the upper zone। মানে যেভাবে থাকে সোজা কথা এক্সরেটা দেখে যেভাবে মনে হয়, আমরা তো জোন ভাগ করতে পারলে এটা বলতে পারবো যে কতটুকু আপার জোনের মধ্যে আছে কি নাই, নাকি মিড জোন আর লোয়ার জোন আছে, যেভাবে থাকে। আমি এটা জাস্ট আরবিটারি বর্ণনা দিচ্ছি আর কি। তাহলে দেয়ার ইজ এ ডেন্স হোমোজেনিয়াস অপাসিটি উইথ ক্রিসেন্টিক আপার মার্জিন ইনভলভিং দ্য রাইট সাইড অফ দ্য লাং ফিল্ড অকুপাইং দ্য whole of the lower zone, mid zone and part of the upper zone, obliterating the right cardiophrenic and costophrenic angle. Right border of the heart and right dome of the diaphragm is not visualized.
এটা বলতে হবে, কারণ অনেক সময় লেভেল অফ দ্য ডায়াফ্রাম বা এই যে আমরা ট্রান্সভার্স ডায়ামিটার যে হার্ট মেজার করি, তা আমি যদি এটা আগেই বলেই নেই বা যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, রাইট বর্ডার অফ দ্য হার্ট অ্যান্ড রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ নট ভিজুয়ালাইজড, তাহলে তখন আমার তো আর এই ট্রান্সভার্স ডায়ামিটার মাপারও কোনো প্রশ্ন আসে না, বা ডোমের যে লেভেল সেটাও আমার দেখা কোনো আর এখানে কোনো কোশ্চেন আসবে না। তাহলে there is a obliteration of the right cardiophonic and costophonic angle, right dome of the diaphragm is not visualized, and right border of the heart is not also not visualized. Trachea is shifted to the left side, mediastinum or apex the left border of the heart অথবা mediastinum is shifted to the left side. এখন যদি এখানে আর কোনো প্যাথোলজি থাকে, যেমন যদি কোনো পেসি অপাসিটি থাকে উপরের দিকে, তাহলে সেটা আমরা বলতে পারি। যদি কোনো ওখানে কনসলিডেশন একটা ফিচার থাকে তাহলে সেটা বলতে পারি। এটা কীভাবে ফিচারগুলো হয় সেটা তো অবশ্যই ভালো করে শেখানো হয়েছে। তারপরে যদি একটা ম্যাসলেশন থাকে, সেখান থেকে আবার মেটাস্টেসিস হলো কিনা পুরাতে, তার সেখানে একটা ইয়ে থাকতে পারে। এবং ম্যাসলেশন থাকলে তার অনেক কিছু সারাউন্ডিংস কিছু থাকতে পারে। আবার প্যারাট্রাকিয়াল বা প্যারাহাইলার লিম অ্যাডনোপিথি থাকতে পারে, বা মেডিস্টাল লিম অ্যাডনোপিথি যদি দেখা যায় তাহলে থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে ইকুয়েশনের বর্ণনাটা আমাকে এইভাবে দিতে হবে। তো অন্য ওই পজিশনটা ট্র্যাকিয়া কথা বলতে হবে, অ্যাপিসবিটের কথা বলতে হবে, বা কার্ডিয়াক শ্যাডোর কথা বলতে হবে, বা মেডিস্টেনের কথা বলতে হবে, লেফট লাং ফিল্ড ইজ ক্লিয়ার সেটা কথা বলতে হবে। তারপরে হচ্ছে যে তোমার সফট টিস্যু শ্যাডো বা বনি কেস যে নর্মাল আছে সেটাও বলতে হবে। এইভাবে একটা এক্স রে ফিনিশ করতে হবে। মানে এক্স রে দেখার সময় যেমন আমরা একটা সিস্টেম ওয়াইজ দেখবো, আবার যখন বর্ণনা দেবো তখন প্যাথোলজিটাকে আগে ধরে তখন বাকিগুলোকে আমাকে তখন প্যাথোলজিটাকে ধরে আমি ভিতর থেকে বের হয়ে আসবো। আস্তে আস্তে শেষে বলবো যে হ্যাঁ, সফট টিস্যু শ্যাডো বা বনি কেস অ্যান্ড সফট টিস্যু শ্যাডো ইজ নর্মাল। এইভাবে আমরা ফিনিশ করবো এক্স রেটা। তাহলে এভাবে আমরা যখন একটা এক্স রে বর্ণনা প্র্যাকটিস করব, বা আমাদের এটাই আমরা এক্সপেক্ট করি। আর যদি বায়োলেটারাল হয় তাহলে তো বায়োলেটারাল সেভাবে যেভাবে আছে সেভাবেই আমরা বর্ণনা দিব। তাহলে আমরা একটা চেস্ট এক্স রে করবো। অনেক সময় মাইল্ড ইফিউশন হলে বা যদি সাব পালমোনিক ইফিউশন থাকে, সেক্ষেত্রে হয়তো বা চেস্ট এক্স রে পিএ ভিউ করে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ল্যাটারাল ডেকুপিটাস ভিউ করতে পারি। তাতেও যদি আইডেন্টিফাই না হয়, তাহলে আমরা একটা আলট্রাসাউন্ড করেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি ইফিউশনটা। কিন্তু সব ক্ষেত্রে আমি আলট্রাসাউন্ড কিন্তু লেখা যাবে না। পরীক্ষা দেওয়ার ব্যাপারে জাস্টিফিকেশন থাকতে হবে, যা আমি যেটা দিচ্ছি সেটা পেশেন্টের বেনিফিটের জন্য ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। এই কথাটা মাথায় রেখে আমাদের কিন্তু আগাইতে হবে। তাহলে আমি ইফিউশনটাকে করলাম। এরপর হলো যে আমার আরও কিছু রুটিন ইনভেস্টিগেশন করতেই হবে। পেশেন্ট যদি একটা এজেড পার্সন হয়, তাহলে তাকে আমার কোমরবিডিটি দেখতে হবে না? তাহলে কোমরবিডিটি দেখার জন্য এখন রুটিনলি ব্লাড সুগার, ক্রিয়েটিনিন করতেই হয়। মিডিল এজ এলডারলি হলে তাকে একটা এসিজিও করতে হবে। আর কি করতে হবে? যেহেতু তার প্লুরাল ফ্লুইড আছে, এই প্লুরাল ফ্লুইডটা স্টাডি করতে হবে। দুইটা কারণে হতে পারে। যদি একটা হিউজ প্লুরাল বা মেসি প্লুরাল এফিউশন হয়, তাহলে একটা হলো থেরাপিউটিক পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগনস্টিক পারপাস। তাহলে একটা তার সিমটমকে রিলিভ করবে, পাশাপাশি আমি এটা ডায়াগনোসিস জন্য হেল্প করবে। তাহলে অনেক সময় আমরা পরীক্ষায় বা ভাইবা বোর্ডে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে আমি যে প্লুরাল ফ্লুইড এটা করলাম, ড্র করলাম, এরপরে তুমি কীভাবে পাঠাবা, কী পরীক্ষা করতে পাঠাবে? তাহলে এটা থাকবে যে প্লুরাল ফ্লুইড স্টাডি ফর বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। এটা করে 3টা টেস্ট টিউবে আলাদাভাবে পাঠাইতে হবে। মানে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। মানে আমি একটা ইনভেস্টিগেশন যে পাঠাবো তার তো আমার থাকতে হবে। অনেক সময় আমাদের পেশেন্টের আরও স্পেশাল কিছু ইনভেস্টিগেশন করতে হয়, সেটা আমি পরে আসতেছি। তবে আমাদের অন্তত এইটুকু লিখতে হবে। আর আমার তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখেই কিন্তু আমরা বুঝবো যে এটা কী কালার, স্ট্র কালার, নাকি এটা পাস, থিক পাস, নাকি এটা ব্লাড স্টেইনড। তখন এক ধরনের চিন্তা আসবে। ব্লাড স্টেইন যদি হোমোজেনাস থাকে, যে প্রথমে তো হয়তো ট্রমার জন্য হতে পারে, আর যদি হোমোজেনাস থাকে তখন চিন্তা করতে হবে এটা কি ম্যালিগনেন্সি বা পালমারি ইনফেকশন বা পালমারি এম্বলিজম অথবা প্যানক্রিয়াটাইটিস, এরকম তো মাথায় রাখতে হবে। তাহলে আমাকে সেই প্রসিডিওর মতো দেখতে হবে যে আমি ইকুয়েশনটা ড্র করার পরে আমি এটা নিজে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখব, এবং পাশাপাশি এটা আমি ল্যাবরেটরিতে পাঠাবো এই ইনভেস্টিগেশন লেখে। তা প্লুরাল ফ্লুইড স্টাডি ফর তার আগে হলো পেশেন্টের নাম,
রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, ওয়ার্ড নাম্বার, ইউনিট সমস্ত কিছু লেখে দিয়ে তখন তাকে তাহলে কমপ্লিট একটা রিকুইজিশন লিখতে হবে, লিখে পাঠাইতে হবে যে প্লুরাল ফ্লুইড স্টাডি ফর বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। আমার একটা অবজারভেশন আছে যে আমাদের এখনকার অনেকেই, সবাই না মানে অনেকেই, যে আমাদের এই টার্মিনোলজিগুলো লিখতে বানানের ভুল হয়। এটা কারণ হয় হয়তো বা আমরা বইয়ের সাথে আমরা খুব একটা টাচ থাকি না। অনেকেই হয়তো যে মুখে মুখে লেকচার শুনি অথবা কেউ স্লাইড প্রেজেন্টেশন করে শুধু লিখে রাখি। আসলে আমি যদি একটা মানে যে কোনো ফিজিক্যাল ফাইন্ডিংয়ের বানান ভুল করি বা একটা ডায়াগনোসিসের বানান ভুল করি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা অবশ্যই লজ্জার কথা আর কি। এটা শিক্ষক হিসেবে আমরা ফেইলিওর হব, এবং আমি মনে করি যেটা প্রত্যেকেরই এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। অনেকেই পাওয়া যায় অ্যানিমিয়া বানানটা লিখতে ভুল করে, ইডিমা বানানটা লিখতে ভুল করে, অথবা ক্লাবিং, কয়লোনিকা বানান লিখতে ভুল করে। এই যেগুলো একটু খেয়াল করতে হবে। এরকম কিন্তু ছোটোখাটো ব্যাপার হলেও কিন্তু ছোটো না আসলে। কারণ হোয়েন ইউ উইল বি ইন্ডিভিজুয়ালাইজড ডক্টর অর ফিজিশিয়ান অর সার্জন, ইউ আর সোললি ইন্ডিভিজুয়াল, ইউ হ্যাভ নো আমব্রেলা অন ইউর হেড। তাহলে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এ মেডিকেল ইনস্টিটিউশন or your family বা or your society of doctors, তাহলে you should have confidence, you should have morality as well as সব ক্ষেত্রেই একটা জাস্টিফিকেশন থাকতে হবে, এবং যত কম ভুল করা যায় আমাদের চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমার একটা পরামর্শ থাকবে এটা। তাহলে আমরা এই প্লুরাল ফ্লুইড স্টাডিটা আমরা এভাবে করতে পাঠাবো। অনেক সময় কিন্তু কনক্লুসিভ কিছু অনেক ডায়াগনোসিস করতে পারা যায় না। যদি লিম্ফ নোড থাকে তো সেক্ষেত্রে আমি একটা লিম্ফ নোড বায়োপসি করতে পারি, বা এফএনএসি করতে পারি। নিদেন পক্ষে যদি এমন হয় যে না অ্যাপ্রোচেবল এই লিম্ফ নোড নাই বায়োপসি করার মতো, সেক্ষেত্রে নিদেন পক্ষে একটা এফএনএসি করেও আমরা অনেক ডায়াগনোসিস করতে পারি। তাহলে আইদার এফএনএসি অর বায়োপসি। তবে যদি আমি লিম্ফোমাকে সাসপেক্ট করি যে ইকুয়েশনটা ডিউ টু লিম্ফোমা, সেক্ষেত্রে বায়োপসি ইজ দ্য বেস্ট অপশন। এরপরে এমন যদি হয় যে পেশেন্টের ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কোনো একটা লিশন আছে, সেটা যদি পেরিফেরাল লেশন হয় তাহলে আমি সিটি গাইডেড এফএনএসি করতে পারি, যদি সেন্ট্রাল লেশন হয় তাহলে আমি একটা ব্রঙ্কোস্কোপি করতে পারি। আসলে ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজড অফ এ প্যাশেন্ট। সব প্যাশেন্টের তো এটা লাগবে না, এটা আমাকে জানতে হবে যে হ্যাঁ কোন প্যাশেন্টের কোনটা রাখতে পারে। আমি ডায়াগনোসিসে পৌঁছতে যা যা করা দরকার যতটুকু মিনিমাম না করলেই না, সেভাবে আমি অ্যাপ্রোচ করবো, আগাবো। এটা আসলে অ্যাপ্রোচ, এই কথাগুলো বলা হচ্ছে হাউ টু প্রসিড টু কমপ্লিট ডায়াগনোসিস। তাহলে পেশেন্টের যদি লিম্ফোমা হয় অথবা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে তখন আবার স্টেজিং করতে হবে। ট্রিটমেন্ট করার জন্য আমাকে তো যে সমস্ত কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে, যেমন সেক্ষেত্রে লিভার ফাংশন, রেনাল ফাংশন দেখতে হবে। এই জন্য আমাকে কিছু কোমরবিড কন্ডিশন সহ কিছু পরীক্ষা নিরীক্ষা এক্সট্রা করা লাগতে পারে। এরপরে দেখা হতো না তার লিম্ফ নোড নাই, কিন্তু ইকুয়েশনে আমি ডায়াগনোসিসটা কনক্লুসিভ কিছু আসতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্লুরাল বায়োপসি একটা অপশন আছে, সে প্লুরাল বায়োপসি আমি করতে পারি। প্লুরাল বায়োপসি বলা হয় যে প্রায় 80% কেসে টিউবারকুলোসিসকে ডিটেক্ট করতে পারে, বায়োপসি করে ডায়াগনোসিস করা যেতে পারে। আর ম্যালিগনেন্সি ক্ষেত্রে কোনো 40%, কেউ বলে কেউ 60%, 40 to 60% ক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে। অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেজ একটা লেভেল আছে, সেটা দেখেও আমরা কিন্তু টিউবারকুলার প্লুরাল ইনফেকশন কিনা আমরা এটা বলতে পারি। পরীক্ষায় আরেকটা কথা জিজ্ঞাসা করা হয় যে এই যে প্লুরাল ইফিউশন, এটা যদি টিবির কারণে হয় তাহলে আসলে এটা কি মানে পালমোনারি টিবি নাকি এক্সট্রা পালমোনারি টিবি? তাহলে এটা হচ্ছে একটা এক্সট্রা পালমোনারি টিবি। প্যারেনকাইমাতে যখন প্যাসিভ অ্যাপাসিটি পাই সেটা হচ্ছে পালমোনারি টিবি। তা আদার দেন প্যারেনকাইমা যখন প্লুরাকে ইনভলভ করে, ইট ইজ অলসো এ এক্সট্রা পালমোনারি টিবি। তা এই ব্যাপারটাও অনেক সময় পরীক্ষায় মানে এভাবে জিজ্ঞাসা করা হয়। তাহলে আমি এইভাবে তখন আমরা একটা পেশেন্টকে ডায়াগনোসিস মানে করলাম, মানে এই রিপোর্টগুলো আসার পরেই তো তখন আমি এটা বুঝতে পারবো যে এটা তার ডেফিনিটিভ ডায়াগনোসিস কি, ইনফিউশনের মেইন কারণটা কি। তো যদি টিউবারকুলোসিস হয় তাহলে আমার তখন অ্যান্টিটিবি ড্রাগ স্টার্ট করতে হবে। অ্যান্টিটিবি ড্রাগ স্টার্ট করতে গেলে তখন অবশ্যই এই শিডিউল জানতে হবে। এটা হর হামেশাই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, কারণ বাংলাদেশের টিবি এত কমন, টিবি নিয়ে কোনো কোশ্চেন যদি কেউ অ্যান্সার ভুল দেয়, বা ড্রাগ নিয়ে বা রেজিমেন নিয়ে বা ডিউরেশন নিয়ে অথবা কোনো
সাইড এফেক্ট নিয়ে ড্রাগের, এটা যদি কেউ ভালোভাবে বলতে না পারে তাহলে এটা একটা ডিসক্রেডিট বলা হয়, কারণ এটা কমন ডিজিজ স্পেশালি ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমি তো থেরাপিউটিক একটা করছি, ইকুয়েশন রিলিভ করে দেওয়ার পরে পেশেন্টকে কিছুটা হলে কমফোর্ট দিছি। বাকিটা যদি আন্ডারলাইং ইটিওলজি, যদি নিউমোনিয়া হয় তাহলে নিউমোনিয়ার চিকিৎসা, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, এটা অবশ্যই নিউমোনিয়া ক্লাস একটা হয়ে গেছে আমি জানি, তাহলে আমরা সেইভাবে অ্যাপ্রোচ করব। যদি টিবি হয় তাহলে আমি অ্যান্টি টিবি ড্রাগ দিতে হবে। অনেক সময় যদিও এটা আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে অত হয়তো বা নাও লাগতে পারে, অনেক সময় ইন্ট্রাকোস্টাল টিউব মানে দিতে হয়, তো ড্রেন করতে হয় যদি সেখানে ফ্রাঙ্ক পাস থাকে, এবং আরও অনেকগুলো কিছু ক্রাইটেরিয়া থাকে। যদি আমরা প্লুরাল ফ্লুইডের পিএইচ যদি 7-এর নিচে পাই, এলডিএসটা যদি বেশি পাই, এবং তার যদি গ্লুকোজ লেভেলটা কম থাকে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু সব টিউব ড্রেনেজ দেওয়া লাগতে পারে আর কি। তা এটা আমি মনে করি যে এটা শুধু এমনি জানা থাকাই ভালো, কারো ইন্টারেস্ট হলে আরও এটা আমরা বই থেকে দেখে নিতে পারি। তো এটা ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশনে বেশি জিজ্ঞেস করা হয় বা হতে পারে আর কি। তা এটা হচ্ছে ট্রিটমেন্ট। আর যদি আমি মানে সোজা কথা প্রথমে লিখতে হবে যে টু রিলিভ দ্য সিমটমস থেরাপিউটিক পারপাজে, আর হলো যে টু ফাইন্ড আউট দ্য আন্ডারলাইং ইটিওলজি, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। লিম্ফোমা হলে লিম্ফোমার ট্রিটমেন্ট, টিবি হলে টিবি ট্রিটমেন্ট, ব্রঙ্কোজেনিক কার্সিনোম হলে তার ট্রিটমেন্ট, এবং নিউমোনিয়া হলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট, যদি সিরোসিস হয় বা নেফ্রোটিক সিনড্রোম হয় বা যেটাই হোক না এখন তার ইটিওলজি, তাহলে আমাকে সেভাবে আন্ডারলাইং ইটিওলজিকে ধরে টার্গেট করেই আমাকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে। এজন্যে ট্রিটমেন্ট গোল ঠিক করার আগে আমাকে তখন ডায়াগনোসিসের উপর ভিত্তি করে কিন্তু তখন আমার কিছু কিছু এক্সট্রা ইনভেস্টিগেশন লাগতে পারে, সেটা সব ক্ষেত্রে না কিন্তু। যেমনটি বলতেছিলাম যে যদি লিম্ফোমা হয় বা যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোম হয়, তার স্টেজিং করতে হতে পারে। সেক্ষেত্রে এই জন্য কিছু কিছু আছে স্পেশাল ইনভেস্টিগেশন। প্লুরাল বায়োপসি তো সবার ক্ষেত্রে লাগবে না, কারণ এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, এটা কষ্টের প্রসিডিওর, এবং সবখানে এটা হয় না। যার ফলে এটাকে যদি লাগেই তখন সেক্ষেত্রে তখন ইকুয়েশন থাকতে হবে, সেই ইকুয়েশনকেই তখন প্লুরাল বায়োপসিটা করতে হবে। এখন আছে যে অনেক সময় বলা হয় যে এই পেশেন্টটা যে ম্যালিগন্যান্ট প্লুরাল ইকুয়েশন, আমি ক্লিনিক্যালি কীভাবে বুঝবো? যারা ওয়ার্ডে ডিউটি করে, দেখা গেল যে আজকেই পেশেন্টের প্লুরাল ফ্লুইড ড্র করছে, সকাল বা পরের দিনই আবার পেশেন্টের রেসপিরেটরি স্ট্রেস শুরু হচ্ছে, তার মানে আবার র্যাপিড রিঅ্যাকুমুলেশন হয়ে গেছে। তাহলে হেমোলজিক কালার উইথ র্যাপিড রিঅ্যাকুমুলেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ম্যালিগনেন্সিকে মাথায় রাখতে হবে। আইদার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অথবা মেজোথেলিওমা অথবা পালমারি ইনফেকশন অথবা লিম্ফোমা হতে পারে, সেটা খেয়াল করতে হবে। যদি পেশেন্টের কানেকটিভ টিস্যু ডিজিজ হয়, তাহলে আমার কানেকটিভ টিস্যু ডিজিজটা ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এভাবে আমি একটা পেশেন্টকে যখন আমি সেটা যেখানেই দেখি না কেন বা যেখানেই আমার আসুক না কেন, সেই পেশেন্টের লাস্ট অফ অল ট্রিটমেন্ট পর্যন্ত যেতে গেলে পেশেন্টের ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ তার হিস্ট্রি, প্রপার হিস্ট্রি, নট এটা যে মাঝে মাঝে খাপছাড়া হিস্ট্রি নিলে হবে না। আসলে প্রপার হিস্ট্রি, পারফেক্ট ফিজিক্যাল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, দেন ডু দ্য ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু দ্য নিড, এবং আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস চিন্তা করে সব কিছু আমাকে এইভাবে আগাইতে হবে। প্লুরাল ইকুয়েশনের কথা বলে এখানে আমরা ওই এক্সুডেড ট্রানজুডেড কীভাবে ডিফারেন্সিয়েট করে, তাহলে ইকুয়েশনের মেকানিজম কী, এবং আরও অনেক কিছু কথা থাকতে পারে। এবং কাইলোথোরাক্স আছে, তারপরে হলো যে আরও অন্যান্য যে সমস্ত আছে, হেমোথোরাক্স বা পায়োনিমোথোরাক্স আছে। তা আমি অত ডিটেলসে না গিয়ে সিম্পল একটা প্লুরাল ইকুয়েশনকে আমি টার্গেট করে, এবং আসলে বেসিক্যালি সবই তো ইকুয়েশন, সবই ইকুয়েশন। এই ইকুয়েশন কীভাবে আমি এটাকে অ্যাপ্রোচ করব, আমি সে ব্যাপারেই কথা বললাম। হয়তো আমাকে আমার এই লেকচারের সম্পূর্ণ কথা মানে মানে পুরোপুরি এটা একদম ফিনিশ হওয়া বা আরও হতে পিছনে আরও অনেক কিছু আছে, আমি সব কিছু বলে নিই ইচ্ছা করেই, কারণ এটা ধৈর্যেরও ব্যাপার আছে। হয়তো অনেকেই অনেক সময় এত দীর্ঘক্ষণ ধরে যে আমার বক্তব্য বা আমার এই কথাগুলো শুনতেছেন, এজন্য আমি আসলে এবং সবাইকে আমার সাথে থাকার জন্য এবং এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি প্রত্যেককেই আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি যেটা বলতে চাই সেটা হলো যে যেহেতু সামনে এরকম একটা আমরা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আছি,
এবং এটা আছে বিধায় কিন্তু আজকে আমরা এভাবে ক্লাসগুলো নিতে পারতেছি এবং ওয়ার্ল্ড কানেক্ট বা যেভাবেই হোক আমরা কানেক্টে আসতে পারতেছি। তো এই পরিস্থিতি কারোই কাম্য নয়। আমরা প্রত্যেকেই যেন আমরা দোয়া করি সবার জন্যেই। পাশাপাশি আমরা নিজেদেরকে যেমন সেফ রাখার চেষ্টা করব, আমাদের বাসায় বা আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছেন বা শিশু আছেন তাদেরকে আমরা এক্সট্রা কেয়ার নেব। আর অফকোর্স আগে নিজেকেই সুস্থ রাখতে হবে, সুস্থ থাকতে হবে। আমরা শুধু সামাজিক যে দূরত্ব বা যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে শুধু আমরা নিজেরা মানলে তো হবে না, আমাদের মোটিভেট করতে হবে। এবং ইট ইজ দ্য লার্জেস্ট ফোরাম অফ বাংলাদেশ, এক্সিস মেডিকেল স্কুল। আমি মনে করি যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের শেখার পাশাপাশি মানুষকেও এভাবে মোটিভেট করা, মানুষকে এটাকে বোধগম্য করার জন্যে আমরা যদি সবাই চেষ্টা করি সবার যার যার অবস্থান থেকে, তাহলে আমি মনে করি যে আমরা অনেকাংশেই সাফল্য লাভ করব। এবং এতক্ষণ কষ্ট করে আমার সাথে যারা যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি এই এক্সিস মেডিকেল স্কুলের সঙ্গে আমি সামনে আমার আরও থাকার ইচ্ছা এবং আশা ব্যক্ত করতেছি আমার মন থেকে। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। আল্লাহ হাফিজ।